রহমান রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধান 1943-এর ধারা অধ্যায় আছে 26টে, ধারা আছে 1290, 1 থেকে 1290। এর মধ্যে আমরা আলোচনা করব 300-র উপরে, কিন্তু মূল পর্ব 120টি। 120টি থেকে বড় প্রশ্ন বা সহযোগ হিসাবে আসবে, আর বাকি এমসিকিউর জন্য আমরা 300-টা আলোচনা করব। আপনারা ধৈর্যের সাথে শুনতে থাকেন। আর এখন আজকের আলোচনার আগে সীমিত করা দ্বারার আলোচনা শিরোনাম বল, প্রতিদিন যদি প্রথম থেকে শুরু করি বলা, তাহলে দেরি হয়ে যাবে, তাহলে আমাদের ওই শেষ করতে পারবো না। তা আজকের আলোচনা শুরু করবো হচ্ছে, প্রথমে সূচি বলবো 106 থেকে, বা 100 থেকেই বলি, 100 থেকে সূচি বলি। 100তে হচ্ছে পুলিশ সুপার এবং সমমর্যাদার পুলিশ অফিসারের ফৌজদারি দেওয়ানি মামলার সঙ্গে সম্পর্কে অবহিত করা লাগবে। 100 দ্বারা পুলিশ অফিসার ও সমপদমর্যাদার পুলিশ অফিসারকে দেওয়ানি এবং ফৌজদারি মামলা সম্পর্কে অবহিত করা লাগবে। 106 সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা। 106 সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা। 107 প্রচার সংস্থার সাথে যুক্ত হওয়া যাবে না। 107 প্রচার সংস্থার সাথে যুক্ত হওয়া যাবে না। 108 সরকারি নীতির সমালোচনা করা যাবে না। 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 109 টাকা ধার লেনদেন করা যাবে না। 109 টাকা ধার লেনদেন করা যাবে না। 110 সরকারি নিলামে অংশগ্রহণ করা যাবে না। সরকারি নিলামে অংশগ্রহণ করা যাবে না। 114 সরকারি সম্পত্তির ক্ষতি হলে তা ক্ষতিপূরণ দেবেন। সরকারি সম্পত্তির ক্ষতি হলে তা ক্ষতিপূরণ দেবেন। 117 সরকারের সকল শ্রেণীর অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 17 সকল শ্রেণীর কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 118 অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 118 আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120 অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতনকে অবহিত করা, অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান করা। 134 সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধকরণ, সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধকরণ। 141 আছে রাজপথের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 142 সমাবেশ ছত্রভঙ্গের জন্য পুলিশ অফিসার আদেশ দেবেন। 142 সমাবেশ ছত্রভঙ্গের জন্য পুলিশ অফিসার আদেশ দেবেন। 143 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ, সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করা লাগবে। 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন। 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন। 151 সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য। 151 সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য। 152 সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সাথে অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয়, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করতে হবে। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয় বা সতর্কবাণী উচ্চারণ করতে হবে। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের করণীয় বা পদ্ধতি, আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের পদ্ধতি। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কার্যপদ্ধতি। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কার্যপদ্ধতি। 157 আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়ে গেলে নির্বাহী তদন্ত হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে। 163 কেস, 163 কমান্ড সার্টিফিকেট। 163 কমান্ড সার্টিফিকেট। 164 শ্রমমূলক কাজ বা ফেটিক। 164 শ্রমমূলক কাজ বা ফেটিক। 151 তারপরে কত? 163 পরে, 163 পরে তো দাগ দেন। 163 পরে কত? 163 190 আছে
সহকারী পুলিশ সুপার একজন, সহকারী সাব ইন্সপেক্টর বা আর্দালি পাবেন। একজন সহকারী পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার, একজন এএসআই বা একজন আর্দালি পাবেন 190। একজন সহকারী পুলিশ সুপার, একজন সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর এবং একজন আর্দালি পাবেন 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, 203 থানা ভবন পরিষ্কার রাখা, 203 থানা ভবন পরিষ্কার রাখা। তারপরে 205 থানার অফিসার, 205-এর থেকে আমাদের আলোচনা আজকে সারির দরকার নাই। 205 হচ্ছে লেগে থানার অফিসার ইনচার্জের কি কার্যকর প্রণালী, থানার অফিসার কি কি কাজ করবে সেই বিষয়ে এবং এমসিকিউ। এইদের খালি মনে রাখতে, এটা আসলে পুস্তক সহ আসবে, কিন্তু এখানে থানার অফিসার ইনচার্জের কি দায়িত্ব সেই সম্পর্কে আলোচনা করব। 205 হলে কোনো থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব তার থানা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব আছে থানার শান্তি শৃঙ্খলা, অপরাধ দমন, অপরাধের রহস্য উদ্ঘাটন করা। এইগুলো তার দায়িত্বের মধ্যে পড়ছে। তিনি কি করবেন? অপরাধের দমনের জন্য অপরাধ দমন করার জন্য তিনি অপরাধী দল, ভবঘুরে ভ্রাম্যমাণ অপরাধী দলের বসবাস অথবা থানার মধ্যে ভ্রাম্যমাণ অপরাধী দল সম্পর্কে সঠিক তথ্য লাভ করবেন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যে থানার দায়িত্বে থাকেন, তার কাজ হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, অপরাধকে উদ্ঘাটন করা। এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজ। কিন্তু এই কাজটা করতে গেলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কি কি করা লাগবে? তিনি এই অপরাধ দমনের জন্য যারা অপরাধী এদের সম্পর্কে ওনার জানা লাগবে। অপরাধী দল কারা, কোন দল করে অপরাধ করে সেই দল সম্পর্কে ধারণা থাকা লাগবে। এরপরে ভবঘুরে কোন ধরনের লোক তার থানা এলাকায় ভবঘুরে আছে, ভ্রাম্যমাণ অপরাধী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধ করে ভ্রাম্যমাণ ভাবে চলাফেরা, কোনো জায়গায় স্থির বসবাস করে না, এই সমস্ত দল এবং অপরাধী ভ্রমণকারী অপরাধী দল সম্পর্কে সঠিক তথ্য লাভ করবেন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কি? শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা এবং অপরাধের রহস্য উদ্ঘাটন করা। এবং এই সম্পর্কে তিনি কি করবেন? এই অপরাধীর সম্পর্কে তিনি খোঁজ খবর রাখবেন, অপরাধীর বিষয়ে তিনি খোঁজ খবর রাখবেন এবং থানা এলাকায় যারা গণ্যমান্য এবং সুদীজন আছে এদের সাথে মাঝে মাঝে তিনি এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন, কিভাবে সমস্যা বা এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং থানার যে সুদী সমাবেশ থাকে, সম্মানী ব্যক্তি থাকে, তাদের সাথে আলোচনা করে তিনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কি কি দায়িত্ব পালন করবেন খেয়াল করেন। 205-এর 1 আছে অপরাধীর সম্পর্কে নিবিড় জ্ঞান এবং তাদের সহানুভূতি ও সহযোগিতা অর্জন। তাহলে অপরাধী সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিবিড় জ্ঞান এবং তাদের সহানুভূতি এবং সহযোগিতা অর্জন। সহানুভূতি এবং সহযোগিতা, এটা যে তারা থানা এলাকায় গণ্যমান্য ব্যক্তি বললাম, এদের সহানুভূতি লাগবে। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিবিড় জ্ঞান থাকা লাগবে, অপরাধ সম্পর্কে তার নিবিড় জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বলছে? অপরাধী সন্দেহজনক চরিত্র, অজ্ঞাত পরিচিত ব্যক্তি এবং গ্রাম পুলিশ কর্তৃক প্রতিবেদন প্রদান। তাহলে কি বলছে? অপরাধী সন্দেহভাজন চরিত্র এবং অজ্ঞাত পরিচয় সম্পর্কে প্রত্যাহিক এবং নিয়মিতভাবে আগেভাগে গ্রাম পুলিশ কর্তৃক প্রতিবেদন প্রদান। তাহলে গ্রাম পুলিশের কিন্তু ব্যাপক ভূমিকা আমাদের সাথে পালন করে। গ্রাম পুলিশ আমাদের পুলিশের সাথে ব্যাপক ভূমিকা পালন করে। এই যে অপরাধী সন্দেহভাজন চরিত্র, অজ্ঞাত পরিচয়, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে নিয়মিতভাবে গ্রাম পুলিশ কর্তৃক প্রতিবেদন নেবেন। এই গ্রাম পুলিশের থেকে তথ্য নেবেন। ওই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একা কিন্তু কাজ করতে পারে না। যে পুলিশের সাথে সম্পর্ক, আপনারা পুলিশ আইনের 33 এই পুলিশ পুরবিধানের 33-এ পড়ছেন। ঠিক এই গ্রাম পুলিশের সাথে সম্পর্ক রেখে, এলাকার সুদীজনের সাথে সম্পর্ক রেখে ওই থানা এলাকার মধ্যে অপরাধী সন্দেহজনক চরিত্র এদের নিয়মিতভাবে আগে থেকে এদের বিষয়ে খোঁজ খবর নেবেন। কিনা নেবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা উনার কাজ। সারা জীবন তো কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, এসআর দায়িত্ব কর্তব্য যদি একটু জানি রাখি,
যদি এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য আসলে পুস্তক সহ আসবে, তখন আপনারা জানলেন 205 এই ঘটনা লেখা আছে, মুখস্থ করা লাগবে না, খালি সূচি মনে রাখবেন, আসলে পুস্তক সহ আসবে, আর না আসলেও আন্দাজের পর লেখা যায়। 3 নাম্বার, সন্দিগ্ধ এবং দাগী অপরাধের সক্রিয় নজরদারি। সন্দিগ্ধ এবং দাগী অপরাধীদের সক্রিয় নজরদারি রাখবেন। সন্দিগ্ধ এবং দাগী অপরাধের সক্রিয় নজরদারি রাখবেন। চতুর্থ, ভিলেজ ক্রাইম নোটবুক এবং নজরদারি রেজিস্টার সংরক্ষণ করবেন। কি ভিলেজ ক্রাইম নোটবুক এবং নজরদারি রেজিস্টার পর্যবেক্ষণ করবেন, এবং এখন বর্তমানে সিডিএমএস সম্পর্কে বারবার দেখবেন যে আসলে গ্রামের মধ্যে কার কি সম্পর্কে মামলা আছে এই বিষয়ে। 6 নম্বর, অসৎ উপার্জন জীবিকা অর্জন। অসৎ উপার্জন জীবিকা অর্জন করে ফৌজদারি তাকে সোপর্দ করবেন। যারা অসৎভাবে জীবিকা অর্জন করে এদেরকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, ফৌজদারিতে সোপর্দ করবেন। ফৌজদারিতে সোপর্দ করবেন। আমাদের হলো আছে কিন্তু জয়ের হলো রোল কল আছে, যা কষ্টের মধ্যে সবাই পড়ালেখা করেন, আমু ডিউটির ফাঁকেই করি, ও কষ্ট পায় যদি আমি মানে অনিয়মিত থাকার চেষ্টা করে, কিন্তু আসলেই আমারও একটু চাকরি আমি রেগুলার করি, বুঝছেন। তারপরে হলো 6 নম্বর হলো প্রতিবেশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সর্দার সহযোগিতা। প্রতিবেশী মানে পার্শ্ববর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সহযোগিতা রাখবেন, সহযোগিতা করবেন। এই হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। এছাড়া আরও আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব পন্থায় কোনোটি অবহেলা করবেন না। যে উপরে যে পন্থা আছে এগুলো কোনো সময় তিনি অবহেলা করবেন না। সক্রিয় অপরাধীদের সম্পর্কে তিনি নিয়মিত এবং পূর্ণাঙ্গ তথ্য পেয়ে আছেন এবং সক্রিয় অপরাধ সম্পর্কে অবহিত আছেন। যারা সক্রিয়ভাবে অপরাধ করে তিনি এই যে উপরে যে কথাগুলো বলছে এই কথাগুলোর বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনো অবহেলা করবে না, এবং এদের বিষয়ে সক্রিয় এবং পূর্ণাঙ্গ তথ্য সম্পর্কে তিনি অবগত রাখবেন। এরপরে কি আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় গুরুত্বপূর্ণ সকল ঘটনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করবেন। এগুলো হালকা পড়বেন, মুখস্থ করার দরকার নেই, এটা এমসিকিউ তো না, মানে আপনি জানলেন যে খালি কনস্টেবলের দায়িত্ব পড়ছেন, এএসআই দায়িত্ব পড়ছেন, তারপর সাব ইন্সপেক্টরের দায়িত্ব পড়া লাগে না এবং পড়া নাই। এখন এই কার দায়িত্ব পড়বো, এখন 205-এ আসছে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বললাম। পুলিশ প্রবিধান 205-এ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। এরপরে আসেন 7 ধারা সহকারী সাব ইন্সপেক্টরের কর্তব্য। এই যে আমি যে পদ পাইছি, আপনারা যে পদ পাওয়ার জন্য ওদের অপেক্ষা আছেন, কষ্ট করছেন নিরলসভাবে, আল্লাহ যেন কবুল করে এবং পাওয়ার সম্ভাবনা আপনাদের শতভাগ। পৃথিবীতে কষ্ট করলে কারোর বিমুখ করে আল্লাহ পাক এরকম কোনো নিয়ম নীতি হাদিস কোরআন জারি করে নাই। আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না সে জাতি চেষ্টা করে। এই যে আমার ক্লাসে আসেন বলেই আজকে আপনারা, আমি মনে করি যে এখানে বর্তমান আছেন হজরত এবং জয় চলে গেছে, এবং আমাদের রশিদুল্লাহ, এবং টার্নিং পয়েন্টে আছেন আমাদের আরিফুল টেলিকম জয়নুল ভাই, এবং এই যে বাকি অবস্থানে আছেন সনেট মালিক এবং হচ্ছে কাদের। এই যে আপনাদের ধারাবাহিকটা সুন্দর করে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারাও পাবেন। তাহলে আমাদের সহকারী সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য কি, এখান থেকে আমি এমসিকিউ করবো এবং এখান থেকে আপনারা পড়বেন, ঠিক আছে। আমি এমসিকিউ বলবো, আপনারা খেয়াল রাখবেন। আগেরটাই কিন্তু এমসিকিউ বলা নেই, কারণ ওখানে এমসিকিউ নাই। তেমন সহকারী সাব ইন্সপেক্টর হলো একজন সাব ইন্সপেক্টরের কেরানির কাজ করানো নিয়োগ করা হয়। তাহলে এই সহকারী সাব ইন্সপেক্টর মানে এএসআই একজন কিসের কাজের জন্য সরকার নিয়োগ দেয়, একজন সাব ইন্সপেক্টরের করণিক কাজ বা কেরানির রুটিন মাফিক কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়। এমসিকিউ, তাহলে একজন এএসআই কে কি কাজে নিয়োগ দেওয়া হয়, এই তদন্ত করার জন্য, তারপরে ওসির সহযোগিতা করার জন্য, সাব ইন্সপেক্টরের করণিক কাজ বা দৈনন্দিন রুটিন কাজ সহযোগিতা করার জন্য, উপরের সবগুলোই। তখন লাগবেন সাব ইন্সপেক্টরের করণিক এবং রুটিন মাফিক কাজ সহযোগিতা করার জন্য। এমসিকিউ, সাব ইন্সপেক্টরের দৈনন্দিন রুটিন মাফিক এবং করণিক কাজ করার সহযোগিতা করার জন্য। তারপরে কি রাখবেন, সাব ইন্সপেক্টর সুনির্দিষ্ট যদি তার এই করণিক কাজে সহযোগিতা না করে, করণিক কাজে সহযোগিতা না করে, এই কাজে যদি আমি সহযোগিতা না করি, এই সহকারী সাব ইন্সপেক্টর এর জন্য দায়ী থাকবেন এবং এর ব্যত্যয় ঘটলে তিনি শাস্তি পাবেন। তাহলে এই কাজে যদি সহযোগিতা না করি, এর জন্য দায়িত্বকে সহকারী সাব ইন্সপেক্টর দায়ী। তাহলে করণিক কাজ এবং সাব ইন্সপেক্টরের সহযোগিতা যদি আমি না করি, তাহলে এর জন্য দায়ী কিরা থাকবে, সহকারী সাব ইন্সপেক্টরই দায়ী থাকবে।
এবং তার জন্য যদি ব্যত্যয় ঘটে তাহলে তার শাস্তি আছে, তার কি হবে? শাস্তি হবে। এই হলো 2টি এমসিকিউ দিলাম। 3 নাম্বার দেন। এরপরে এরপরে আছে 207-2 কি বলবেন? এইখানে থানায় 4টি রেজিস্টার আছে, খেয়াল করবেন। আমি যে 4টি রেজিস্টার, কোন সমস্ত রেজিস্টার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কোথাও লিপিবদ্ধ করতে পারবে না। ওর দায়ভার শুধু আলহামদুলিল্লাহ, এর দায়ভার শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তিনি এগুলো তদারকি করেন। খেয়াল করেন এমসিকিউ 4টি রেজিস্টার। 4টি রেজিস্টার। প্রথম হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, ভিলেজ ক্রাইম নোটবুক। তাহলে এই 4টি ডায়েরি, এই 4টি ডায়েরি এএসআই কখনোই লিখতে পারে না, এএসআই কখনোই দায়িত্ব দেয় না। তাহলে এই 4টি ডায়েরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ন্ত্রণ করেন। থানার কতগুলো ডায়েরি আছে ওটা আপনি না জানলেও এইটা জেনে রাখবেন। এমসিকিউ কতগুলো, নিচের কোন ডায়েরিগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ন্ত্রণ করেন লিখবেন। প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, ভিলেজ ক্রাইম নোটবুক। এমসিকিউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিচের কোন ডায়েরিগুলো নিয়ন্ত্রণ করেন? কতে দিল প্রাথমিক তথ্য বিবরণী, খতে দিল কেস ডায়েরি, গতে হচ্ছে জেনারেল ডায়েরি অবলিক ভিলেজ ক্রাইম নোটবুক। নিচে এসে বললে উপরের সবগুলোই, আপনি উপরের সবগুলোই দাগাবেন। কারণ এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই 4টি ডায়েরি কার্যক্রম উনি নিজে হাতেই করেন, অন্য কারো করার সুযোগ নাই। তাহলে প্রাথমিক তথ্য বিবরণী, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর যেটাকে বলা হয়, কেস ডায়েরি, সিডি, তারপরে আসলে কেস ডায়েরি বা সিডি মামলা তদন্ত সম্বলিত ডায়েরি, তারপরে পুলিশ ডায়েরি। এই কেস ডায়েরিকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়, তন্নিতমা বর্ণিলতা। জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি বা জিডি, ভিলেজ ক্রাইম নোটবুক, ভিলেজ ক্রাইম নোট, ভিসিএনবি, ভিসিএনবি বিভিন্ন সংকেত আছে, এগুলো পড়তে পড়তে আপনারা শিখে যাবেন এবং শিখছেন বলে আমি মনে করি। তাহলে এই 4টি ডায়েরি কথা মনে রাখবেন। এই 4টি ডায়েরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সর্বদা নিয়ন্ত্রণ করবেন। এই 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 4টি ডায়েরি কোনো অবস্থায় সহকারী সাব ইন্সপেক্টরের দায়িত্বে হস্তান্তর করা যাবে না। এই সহকারী সাব ইন্সপেক্টর যদি থানার দায়িত্বেও থাকে, থানার দায়িত্ব দেখবেন কনস্টেবলের উপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে যদি উনি দায়িত্ব থাকে এএসআই, তাহলেও তিনি ওই 4টি ডায়েরি কি করতে পারবে না, কি করতে পারবে না, লিখতে পারবে না। ওনার কারণ কিছু সময়ের জন্য উনি দায়িত্বে থাকবে, উনি রিমুভ বলেই ওই সময় বাকি কাজটা পূর্ণাঙ্গ যে অফিসার ইনচার্জ তিনি এই কাজগুলো করেন। ঠিক আছে। এরপর আসেন গতে কয়গুলো পাই? 3 নম্বরে 207-এর গতে বলতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনিষ্ঠ সাব ইন্সপেক্টর যদি কেউ উপস্থিত না থাকে, তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কনিষ্ঠ সাব ইন্সপেক্টর বা জুনিয়র সাব ইন্সপেক্টর কেউ নাই, সেক্ষেত্রে একজন এএসআইকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদান করে। এটা হচ্ছে এএসআই দায়িত্ব কখন পাবে? ফৌজদারি কার্যবিধি 4-এর ততে এই থানার ভারপ্রাপ্ত দায়িত্ব কিনা পাবেন? এএসআই পাবেন। উনি যতই পাক অনিবার্য অনিবার্য আবশ্যক তদন্ত কাজে নিয়োজিত করা যাবে না। উনি যতই এই থানার দায়িত্বে পাক, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে এএসআই পাক, খেয়াল করবেন এই তদন্ত কাজ কখনো তারকে দেওয়া যাবে না। তাহলে তদন্ত কার্যক্রম কাকে দেওয়া যাবে না? এএসআই কখনোই দেওয়া যাবে না। যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে এএসআই পান, তখন তিনি কি করতে পারেন? তিনি মামলা এজাহার নিতে পারেন, তারপরে কেস ডায়েরি লিখতে পারেন, তারপরে তিনি মামলা তদন্ত করতে পারেন। কোনোটি না, দেখবেন কোনোটি না, তিনি কিন্তু মামলার তদন্ত করতে পারে না। এএসআই কখনো মামলার তদন্ত করতে পারে না। তা এই 207-এর বিধিতে বলা হয়েছে, উনি যদি থানার দায়িত্বেও থাকে, ফৌজদারি কার্যবিধি আইন 4-এর ধারা, তাহলেও এই এএসআই এই দায়িত্ব গ্রহণ করতে পারে, মানে তদন্ত করতে পারে না, কোনো অবস্থাতেই পারে না। তাহলে এমসিকিউ দেন কতগুলো বললাম, তাই না? তাহলে এখন এরপরে আসতেছেন কেবলমাত্র অসুস্থতার ক্ষেত্রে সহকারী সাব ইন্সপেক্টর নিজেই তদন্তভার গ্রহণ করবেন। যদি এখানে ইন্সপেক্টর বা জুনিয়র সাব ইন্সপেক্টররা যদি অসুস্থ থাকেন বা অনুপস্থিত থাকেন, কেবলমাত্র সেই ক্ষেত্রেই সহকারী সাব ইন্সপেক্টর নিজেই তদন্তভার গ্রহণ করবেন। দেখা গেলো এখন কেউ নাই, অসুস্থ, পুলিশ অফিসার তদন্ত স্যার অন্যান্য স্যার নাই, কিন্তু যখন অসুস্থ থানার বাইরে আছে তখন তিনি এই তদন্তের ভার গ্রহণ করবেন। তাছাড়া ওনাকে দিয়ে তদন্ত করা যাবে না। এরপর আসেন 4, 207-এর 4 কি বলছে?
204 বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু ওই সহকারী এস মানে আমাদের এস আমরা যারা এসআই পদে দেবো, এই এএসআই কিন্তু থানার একটা কাজ করে। ইনি হচ্ছে কি রুটিন মাফিক একটা কাজ আছে, উনি হলো গিয়ে এই কি বলে থানার ভুলে গেলাম, সুন্দর একটা ভাষা আছে, ঠিক আছে, ভুলে গেলাম। যখন এই থানার কাজ মানে যে কি একটা দায়িত্ব আছে আমি ভুলে গেছি, বুঝলেন, স্টেট অফিসার কয় সম্ভবত কি একটা নাম বলে ভুলে গেছি, মনে নেই। থানার কাজ ওনার যখন ওই দায়িত্ব থেকে সরা দেওয়া হয়, ওনার বা থানার যে যখন থানার কাজ হইতো তাকে মুক্ত করে দেওয়া হয়। থানার যে দায়িত্ব যে দায়িত্ব দিলেন কি দিছিলেন, ওই করণিকির কাজ, তারপরে যে ওই ভুলে গেলাম, আপনি একটু বলেন তো ওই থানার এসে কি দায়িত্ব দিন পালন করে, ভুলে গেছি এই মাত্র, একদম একটা পদের নাম আছে ওখানে। পারেন না কেউ স্যার, ভুলে গেলাম, যাক। তাহলে শোনেন, এই থানা জুনিয়র সেরেস্তা দেখবে, দেখছেন অস্তাকুল্লাহ, একজন এএসআই থানায় জুনিয়র সেরেস্তা আছে, এই জুনিয়র সেরেস্তার দায়িত্বে থাকে। এই জুনিয়র সেরেস্তার দায়িত্বে একজন এএসআই থাকে। এই জুনিয়র সেরেস্তার দায়িত্ব থাকার পরে ওনাকে যদি ওখান থেকে মুক্ত করা হয়, ওনাকে যদি ওই দায়িত্ব থেকে সরা দেওয়া হয়, তাহলে এএসআই কি কি দায়িত্ব পালন করবেন? রাত্রিবেলা টহল ডিউটি করবেন, দাগি আসামিদের ধরবেন, জরিমানা আদায় করবেন, তারপর পরীক্ষার ডিউটি করবেন, অস্বাভাবিক মৃত্যু সন্দেহজনক ব্যক্তি হলে তার অনুসন্ধান করবেন, টহল ডিউটি করবেন, পরীক্ষার ডিউটি করবেন, পুলিশ দলের দায়িত্বে তিনি কাজ করবেন। তাহলে যখন এই জুনিয়র সেরেস্তার দায়িত্বে বা থানার এই যে সাব ইন্সপেক্টরের যে কর্নিকের কাজ বা তার যে দৈনন্দিন রুটিন কাজের সহযোগিতা করে যায়, ওখান থেকে যখন তাকে মুক্তি করে দেওয়া হবে, তখন উনি কি করবেন? তিনি রাত্রিবেলায় ডিউটি করবেন, দাগি আসামি, সন্দেহজনক আসামি এদের বিষয়ে খোঁজ খবর নেবেন, অস্বাভাবিক মৃত্যু মামলার অনুসন্ধান করবেন, টহল এবং পরীক্ষার ডিউটি করবেন, পরীক্ষা এবং পুলিশের অন্যান্য যে দায়িত্ব তিনি পালন করবেন। এখন আসেন এএসআইয়ের দায়িত্ব হলে এগুলো এমসিকিউ বললাম। তাহলে যখন এই জুনিয়র এএসআইকে অবমুক্ত করা হয়, এসআইকে দায়িত্ব থেকে মুক্ত করা হয়, তখন এসআই কি কি কার্যক্রম করতে পারেন? নিচে আসলে কি কি কার্যক্রম করতে পারেন? তিনি রাত্রি গেলেন ডিউটি করতে পারেন, দাগি আসামিদের গ্রেপ্তার করতে পারেন, জরিমানা আদায় করতে পারেন। আপনারা জানেন এএসআইরা কিন্তু জরিমানা আদায় করে, ওই যে কি হয় না, ওই যে বিদ্যুৎ বিল, পানির বিল, তারপরে হচ্ছে ওই যে ক্রোকি জরিমানা, জরিমানা হয়, ওইগুলো কিন্তু আদায় করে এএসআইরা, ঠিক আছে, এইগুলো আদায় করে এবং অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে অনুসন্ধান করে, টহল ডিউটি করে, কে করে না, পরীক্ষা ডিউটি করে, যার মতো করে সবাই করে। এই পুলিশের দলের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। এখন আসেন এএসআই দায়িত্ব কর্তব্য কিভাবে যদি আসে তখন কিভাবে লিখবেন। যদি এএসআই দায়িত্ব কর্তব্য আসে তখন আপনি পুলিশ প্রবিধান 207 দিয়ে লেখা শুরু করবেন। এএসআই এএসআই হলো এএসআইকে এএসআই সহকারী এএসআই সাব ইন্সপেক্টরের দৈনন্দিন রুটিনভাবে কাজের সহযোগিতা করবেন। 2 নম্বরে রাখবেন কে প্রাথমিক এফআইআর, কেস ডায়েরি, তার জেনারেল ডায়েরি, ভিলেজ ক্রাইম নোটবুক ব্যতীত অন্যান্য ডায়েরির বিষয়ে তিনি দায়িত্ব পালন করবেন। এই 4 ডায়েরি ব্যতীত অন্যান্য ডায়েরির কার্যক্রমে তিনি দেখাশোনা এবং দায়িত্ব পালন করবেন এবং সাব ইন্সপেক্টরের কাজে সহযোগিতা করবেন। 3 নম্বরে কি লিখবেন? যদি সাব ইন্সপেক্টর, যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জুনিয়র সাব ইন্সপেক্টর কেউ যদি থানায় উপস্থিত না থাকে তাহলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পাবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 4 তথে তিনি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন। 3 নম্বরে লিখবেন। 4 নম্বরে লিখবেন এই এএসআই যখন মুক্ত করা হবে, এএসআই রাত্রেই গেলেন ডিউটি, টহল ডিউটি, পরীক্ষার ডিউটি, তারপরে স্কট ডিউটি, অপমৃত্যু মামলার অনুসন্ধান কার্যক্রম এএসআই করতে পারবেন। বুঝছেন? এইটুকুই। এরপর আসছে 208 কনস্টেবলের কর্তব্য সমূহ। কনস্টেবলের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য কি আসতে পারে, এগুলো কিন্তু মুখ পড়বেন। কনস্টেবলের দায়িত্ব, কর্তব্য ধারাবাহিকভাবে আমরা সবাই জানি, সবাই আমরা কনস্টেবলে ভর্তি, তারপর আমি একবার পড়বো, এটা বেশি পড়া লাগবে না। 208 কনস্টেবলের দায়িত্ব, কর্তব্য। 208-এ বলছে থানার কনস্টেবল গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে। কনস্টেবল কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে, পরীক্ষার ডিউটি করে, থানা পাহারা দেয়, অপরাধী প্রতিরোধ করে, তারপর নিয়ন্ত্রণের প্রয়োজনে বিপজ্জনক রাস্তাঘাটে সড়ক বা ট্রাফিক ডিউটি করে বেড়ায়। এরপরে জনতার ভিড়, তারপরে ঊর্ধ্বতন আদেশে দাঙ্গা
গোলযোগ দমন কাজে নিয়োজিত করে। নিয়মিত আমাদের যে কাজ কাম, ওই কাজ কামগুলো লিখবেন, যে পরীক্ষার ডিউটি করা, টহল ডিউটি করা, গ্রেপ্তারি সমন জারি করা, তারপরে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, এবং ও দাঙ্গা এবং গোলযোগ সৃষ্টি হলে সেখানে যা আমাদের দায়িত্ব পালন করা, রাজপথে শান্তি শৃঙ্খলা, এইগুলোই আমাদের কাজ কনস্টেবলের, এই কাজগুলো করে। এছাড়া খতে বলছে কি, কনস্টেবল গুরুত্বপূর্ণ নয় এমন কোনো ক্রনিকের কাজ নিয়োজিত করা যাবে না। কনস্টেবলের মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ নয়, কনস্টেবলকে দিয়ে মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ নয় এমন কেরানির কাজ নিয়োজিত করা যাবে, মানে গুরুত্বপূর্ণ নয়। কনস্টেবলকে কোন ধরনের কাজে নিয়োজিত করা যাবে না? গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, সবগুলো কম গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ করা যাবে। কেরানির কাজে কনস্টেবলকে কম গুরুত্বপূর্ণ নয় এমন করণিকের কাজে নিয়োগ করা যাবে। এই কাজটা কিভাবে হবে? অস্থায়ীভাবে। এই কাজটা কিভাবে করবেন? যদি স্থায়ীভাবে কনস্টেবল দায়িত্ব পালন করবেন, অস্থায়ীভাবে তিনি এই কম গুরুত্বপূর্ণ কাজ করবেন। এছাড়া কি করবেন? সহকারী সাব ইন্সপেক্টর যদি অসুস্থ থাকেন, এই যে আমাদের এএসআই যদি অসুস্থ থাকেন অথবা থানার এখতিয়ারের বাইরে থাকেন, তখন একজন নির্দিষ্ট কনস্টেবলকে দিয়ে সহকারী সাব ইন্সপেক্টরের কাজ সম্পাদনের জন্য নিয়োগ করা যায়। তাহলে দেখেন কনস্টেবল কখন ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়, এটা তো সবাই পড়ছে। যদি আসে যায় কনস্টেবল কখন সহকারী সাব ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতে পারেন বা তার রুটিনভাবে কাজ করতে পারবেন, তখন এই কনস্টেবলের দায়িত্বের মধ্যে লিখবেন ওই সহকারী সাব ইন্সপেক্টর যদি অসুস্থ হন বা এখতিয়ারের এলাকার বাইরে থাকেন, তাহলে কনস্টেবল দিয়ে সহকারী সাব ইন্সপেক্টরের করণিক কাজ বা রুটিন মাফিক যে কাজ ওইটা করা যাবে। যে কাজটা এসআইদের জন্য কনস্টেবল করতো, এখন ওই কাজটাই কনস্টেবল করতে পারবে। কি কারণে পারবে? ওই এএসআই অসুস্থ, যার কারণে এই কনস্টেবল দিয়ে ওই কাজ করানো যাবে। কোন কাজ? ওই এএসআই যে কাজ করতেন, কেন করানো যাবে? কনস্টেবল দিয়ে কখন করানো যাবে? যখন এএসআই অসুস্থ থাকবে বা তার প্রয়োজনে বাইরে থাকবে। যখন ডিউটির প্রয়োজনে বা রাষ্ট্রের প্রয়োজনে তিনি বাইরে থাকবেন, তখন তাকে দিয়ে এই কনস্টেবল দিয়ে এই কাজ করানো যাবে। এইখানে কনস্টেবলের দায়িত্ব কর্তব্য এতটুকু। এছাড়াও যদি এই জাতীয় প্রশ্ন আসে, পরীক্ষার মানে শেষ করে নেই, অনেক কাজ আছে, কিন্তু খালি 208 দিয়েই সীমাবদ্ধ করবেন না কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 118 আছে কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। এছাড়া সামনে পাবো কনস্টেবল সুরতাল করতে পারবে। এছাড়া সামনে পাবো তিনি লাশ কোথায় নিয়ে যাবে? মর্গে নিয়ে যাবে। এই যে বিভিন্ন বিষয় আছে, যদি আসে কনস্টেবলের দায়িত্ব, 208 দিয়ে হাত উঁচু করে চলে আসবেন না, খবরদার। তাহলে আপনি শেষ। ঠিক আছে? আপনি কত দূর পড়ছেন, কত ব্যাপকতা আছে সেটা জানা যাবে আপনার লেখা। এখানে তো দুইটি কথা বলছে, তাহলে কনস্টেবলের দায়িত্ব যা আছে সবগুলোই তিনি করতে পারে। কনস্টেবল কখনো যে বাড়ার সাথে আপনি যথাক্রমে লিখতে থাকবেন। এখন আসেন 209 মফস্বল ডায়েরি। এই মফস্বল ডায়েরি হচ্ছে কাদের কাছে থাকে? এএসআই থেকে তদুর্ধ্ব। আর তার এএসআই থেকে তদুর্ধ্ব মানে কি? এএসআই পাবে, তারপরে এসআই পাবে, আর মনে হচ্ছে ইন্সপেক্টর স্যার পায়। যদি ইন্সপেক্টর স্যারদের নাম দেখি নাই, তাহলে এএসআই ইন্সপেক্টর। আর ট্যুর ডায়েরি কাদের কাছে থাকে? এএসপি থেকে তদুর্ধ্ব 61টা ট্যুর ডায়েরি। তাহলে 209 হলো মফস্বল ডায়েরি, এএসআই, এসআই এবং ইন্সপেক্টর, এই তিনটে আমার হিসেবে সূত্রে পড়ছে। এবং এএসআই থেকে এএসপি থেকে তদুর্ধ্ব, এএসপি তদুর্ধ্ব ট্যুর ডায়েরি থাকে। এরা যেন বিভিন্ন এলাকায় পরিদর্শনে যায় বা পরিদর্শনে যায়, পড়ানো হয়েছে আপনাদের সাথে আগেই। তখন এই যে চকিদার, গ্রামের অপরাধ, দুশ্চরিত্র লোক সম্পর্কে, কলেরা মহামারীর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, পূর্বে কিন্তু পড়ে আসছিলাম আপনাদের সাথে। তাহলে এই মফস্বল ডায়েরি কারা করবে? এই মফস্বল ডায়েরি এই মফস্বল ডায়েরি হচ্ছে লেগে এএসআই থেকে তদুর্ধ্ব। এএসআই থেকে তদুর্ধ্ব, একটু ডিস্টার্ব হলে কলটা কারণে কিছু মনে করেন না, এটা ডিরেক্ট করা লাগবে। দেন এই আমাদের এই স্যারদের গরজ আছে, বুঝছেন? কি বলবো, সুন্দর গরজ এনাদের, ভালো লাগে। মাঝে মাঝে ফোন করে, খাতা জমা দিয়ে ফোন করে বুঝাবুঝি নিচ্ছে। মানে এই কাজটা যদি আরো 2 মাস আগে করে, তাহলে কিন্তু ওনাদের অনেক ভালো কিছু হয়। তারপরে আসতে আর কাটায়, তারপরে যাক মনে শখ করে আসছে, আমি নতুন, তা আমার কষ্ট হলেও আমি ওনাদের সঙ্গে আছি, আপনাদের সাথেও আছি, থাকেন। আমি একটু কাটিয়ে দেবানে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। মফস্বল ডায়েরি, তাহলে মফস্বল ডায়েরি সম্পর্কে আপনাদের ধারণা হলো মফস্বল ডায়েরি এএসআই থাকে। এখন আসেন মফস্বল ডায়েরি সহকারী সাব ইন্সপেক্টর তদন্ত পদের পুলিশ অফিসারগণ এই বিপি ফরম নম্বর 18-তে মফস্বল ডায়েরি লিপিবদ্ধ করে। এই মফস্বল ডায়েরি সহকারী পুলিশ সুপারের কাছে দেওয়া হয়। মফস্বল ডায়েরি সহকারী পুলিশ সুপারের কাছে দেওয়া হয়, প্র্যাকটিক্যাল দেয়। এই দেন সে মফস্বল ডায়েরি, এই দেন, এই দেন, এই যে মফস্বল ডায়েরি না, এই দেন বুঝলেন, এই যে ব্যক্তিগত ডায়েরি বলে মফস্বল ডায়েরি। এতে আছে কত কত দ্বারা শুনবেন, প্রবিধান 197, 209, 558, 655, 897, বুঝছেন? এটা আমার কাছে আছে, আমরা লিখি, এগুলো নিয়মিত লিখে জমা দেওয়া লাগে, মাসে মাসে জমা দেওয়া লাগে। তারপরে এখন তাহলে এটা কার কাছে দেই? সার্কেল স্যারের কাছে দেই। আমার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে এই এএসআই থেকে তদন্তলোক এই মফস্বল ডায়েরি দেয় এবং অধীনস্থ অফিসারগণের বিলম্ব এবং অন্যান্য নিয়ম অনিয়ম লিখবেন। অধীনস্থ অফিসারের বিলম্ব এবং অন্যান্য অনিয়ম দেখবেন। তাহলে আমরা যে এই মফস্বল ডায়েরিটা লিখি এর মধ্যে সার্কেল কি পরিলক্ষিত করে? এমসিকিউ, মফস্বল ডায়েরিতে সার্কেল কি পরিলক্ষিত করে? আমাদের অধীনস্থ অফিসারগণের বিলম্ব, আমরা আসলে কোন কাজে কত বিলম্ব করছি এবং কোনো অনিয়ম আছে কিনা এটা দেখবার করে। এই মফস্বল ডায়েরিতে যে অনিয়ম এবং কোনো বিলম্ব দেখে কোন শ্রেণীর অফিসার দেখে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল, পুলিশ সুপার, ডিআইজি, লেফটেন্যান্ট সার্কেল। তাহলে বিলম্ব এবং অনিয়ম সম্পর্কে দেখাশোনা করে সার্কেল। এটা কোথাতে দেখাশোনা করে? মফস্বল ডায়েরিতে দেখাশোনা করে। এই মফস্বল ডায়েরি কারা লিপিবদ্ধ করবেন? এএসআই থেকে তদূর্ধ্ব, এএসআই থেকে তদূর্ধ্ব। ট্যুর ডায়েরি কারা লেখেন? এএসপি থেকে তদূর্ধ্ব, এএসপি থেকে তদূর্ধ্ব। 61 দ্বারাই মনে পড়েন ট্যুর ডায়েরি, তাই ভাগ করে নেবেন। এরপরে সে মফস্বল ডায়েরি কিন্তু কেস ডায়েরির বিষয়বস্তু মামলার সারসংক্ষেপ লেখা থাকে না। এই কেস ডায়েরি, এই মফস্বল ডায়েরিতে যে এএসআই বা এসআই থাকে এইখানে এই যে কেস ডায়েরি আপনারা পড়ছেন, এই কেস ডায়েরি হলো ফৌজদারি কার্যবিধি আইনের 172, পুলিশ প্রবিধানের 68, 263, 264, 441। এইখানে কিন্তু কেস ডায়েরির বিষয়ে মফস্বল ডায়েরিতে লেখা হয় না এবং মামলার সারসংক্ষেপও থাকে না, মামলার সারসংক্ষেপ থাকে না। মামলার জন্য কি থাকে? কেস ডায়েরিতে কোন বিষয় উল্লেখ থাকে? এমসিকিউ, কেস ডায়েরিতে কোন বিষয় উল্লেখ থাকে? মামলার জন্য কতটা সময় ব্যয় করছেন, মামলার জন্য কতটা সময় ব্যয় করছেন, এই মফস্বল ডায়েরিতে তা উল্লেখ থাকে। তাহলে মামলা কেস ডায়েরিতে কোন বিষয় উল্লেখ থাকে? মামলার জন্য কতটা সময় ব্যয় করছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এইগুলো এমসিকিউ পড়ছে, আপনাদের হুবহু এভাবে পড়া লাগবে না, খালি আমি বলছি দেখবেন পরীক্ষার সময় ইনশাআল্লাহ আপনারা পারি যাবেন, সমস্যা হবে না। তাহলে মফস্বল ডায়েরিতে কোন বিষয়ে উল্লেখ থাকে না? উল্লেখ থাকে না হচ্ছে লোকে এই মামলার কেস ডায়েরি, মামলার কেস ডায়েরি এবং মামলার সারসংক্ষেপ সম্পর্কে উল্লেখ থাকে না। কি উল্লেখ থাকে? মামলার কতটা সময় ব্যয় করছেন সেই সময় উল্লেখ থাকে। এইটা এই কেস মফস্বল ডায়েরি কোন স্যার দেখতে পারে? সার্কেল স্যার দেখতে পারে। তিনি কি দেখিয়ে কি পরিলক্ষিত করেন? এই আমাদের অফিসারগণের বিলম্ব, মানে অধীনস্থ অফিসারের বিলম্ব এবং কোনো অনিয়ম আছে কিনা সেটা দেখতে পারে। এবং 210, এখন আসেন আপনাদের সাথে আলোচনা 210, ট্যাটু ঘোরা বা সাইকেল রাখা। এই ট্যাটু ঘোরা এবং সাইকেল রাখা সম্পর্কে কিন্তু পূর্বে পড়ে আসছিলাম। ট্যাটু ঘোরা আর সাইকেল, মানে যেখানে রাস্তাঘাট ভালো না সেখানে ট্যাটু ঘোরা নিয়ে চলাফেরা করবে, আর যেখানে রাস্তাঘাট ভালো সেখানে সাইকেল, এই সাইকেলের যোগান দেবে কে সে সম্পর্কে আপনাদের ধারণা। এছাড়াও এই ট্যাটু ঘোরা এবং সাইকেল ছাড়াও ধরেন এই ট্যাটু ঘোরা সাইকেল ব্যবহার করা যায় না। এই ট্যাটু ঘোরা মানে ঘোড়া বা ট্যাটু ঘোরা ব্যবহার করা যায় না, এমন জায়গা আছে ব্যবহার করা যায় না। যে থানায় নিয়োজিত সাব ইন্সপেক্টর একটি কর্মক্ষম প্রাণী রাখবেন, মানে এমন জায়গা আছে এই ট্যাটু ঘোরা চলে না, মানে এই ঘোড়া বা ট্যাটু ঘোরা যেটা এটা চলে না। সেইখানে কোন ধরনের প্রাণী রাখবেন? একটা কর্মক্ষম প্রাণী রাখবেন, কর্মক্ষম প্রাণী রাখবেন। রাস্তাঘাট ভালো এবং স্থানীয় অবস্থার অনুকূলে, যেমন ঘোড়ার পরিবর্তে সাইকেল ব্যবহার করা যেতে পারে। সাধারণত থানার অফিসের দায়িত্ব সম্পাদনের জন্য রেলগাড়ি ভ্রমণ করতে পারবেন না। আপনি যে থানায় অবস্থান করেন, এমসিকিউ, আপনি যে থানায় অবস্থান করেন এই থানা এলাকায় আপনি কখনো রেলগাড়ি ব্যবহার করতে পারবেন না আপনার দায়িত্ব পালন করার জন্য। থানা এলাকার মধ্যে এমসিকিউ, কোন ধরনের গাড়ি ব্যবহার করতে পারবেন না? রেলগাড়ি ব্যবহার করতে হবে। থানা অফিসার দায়িত্ব সম্পাদনের জন্য রেলগাড়ি ভ্রমণ করতে পারবেন না। থানায় খেয়াল রাখবেন, থানা আপনি দায়িত্ব পালন করার সময় অবশ্যই আপনি থানা এলাকায় রেলগাড়ি ব্যবহার করতে পারবেন না। এমসিকিউ। আর একটা এমসিকিউ, যদি ট্যাটু ঘোড়া যদি আপনার অনুপযোগী হয় তাহলে থানায় কোন ধরনের প্রাণী ব্যবহার করবেন?
কর্মক্ষম প্রাণী ব্যবহার করবেন। কর্মক্ষম প্রাণী আমি যেটা বুঝি মানে বুঝলাম, এই যে ধরেন এটা পানির ভিতরে যাওয়া লাগবে, ওইখানে কিন্তু ঘোরা যায় না। একটা মহিষ থাকলো, সেই মহিষটা 1943 সালের ঘটনা বলছেন। আর 1861 সালে পুলিশ, তখন যারা আমাদের সিনিয়ররা চাকরি করে গেছে, কষ্ট তো অবশ্যই করছে। এখন পাহাড়ে যারা যায়, হিল কাটতে যা দেখবেন জীবন কি জিনিস। তো ওইখান বিষয় নিয়ে যদি লেখালেখি হয়, তাহলে ওইখানেও দেখা গেলো অনেক সময় ঘোরা যাচ্ছে না, মহিষ যেতে পারে, ঠিক আছে। অথবা এমন প্রাণী নিয়ে যেতে হচ্ছে যে অন্যজনের বাড়িতে কুকুর বা কারণ আপনার অন্য কোনো জীবজন্তু আপনাকে আক্রমণ করতে পারে, এরকম ক্ষেত্রে আপনি কর্মক্ষম প্রাণী কাছে রাখবেন। কর্মক্ষম যা আপনার কাজে লাগে। তাহলে ঘোড়া বা ট্যাটু ঘোড়ার পরিবর্তে আপনি কর্মক্ষম প্রাণী কাছে রাখবেন, যা আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে সাব ইন্সপেক্টর দায়িত্ব পালন করার সময় কোন ধরনের পরিবহন ব্যবহার করতে পারবে না থানা এলাকায়? এই বাস, ট্রাক, রেলগাড়ি বা উপরে সবগুলাই। রেলগাড়ি ব্যবহার করতে পারবে না, এমসিকিউ শেষ। এগুলো কিন্তু মুখস্থ করবেন না, জাহাজ পড়তেছি শেষ, একদিন রিডিং পড়লে পড়েন, না পড়লে নাই। এমনি আল্লাহ পাকের অশেষ রহমত, মনে থাকবে না। রেকর্ডিং শুনবেন। 221 সত্যতা প্রতিপাদন লিপি। সত্যতা প্রতিপাদন লিপি ভেরিফিকেশন রিপোর্ট। যদি সরকারি চাকরি হয় তাহলে আমাদের সবারই ভেরিফিকেশন আছে, স্কুলেও হয়েছে, বাড়িতে হয়েছে এবং বোর্ডেও ভেরিফিকেশন আছে। তাকে জানেন এই আপনাদের চাকরি আমাদের সবারই সিনিয়র যাবেন, যা দেখবেন আপনি এখন রিজার্ভে এই বই যদি কোন আমার মূল সার্টিফিকেট দেওয়া ফেরত চান, তাহলে রিজার্ভের যে দায়িত্ব থাকে দেখবেন ওই লোক ওই ভেরিফিকেশন যে বোর্ডে আপনি পাস করছিলেন ওইটা যাচাই বাছাই হয়ে গেলে আপনার ওই সার্টিফিকেট ফেরত দিয়ে দেয়, ঠিক আছে। আপনি তো পাস করে গেছেন, এই যে আপনার মূল সার্টিফিকেট মানে ভেরিফিকেশনের কাগজ ওখান থেকেও আসে না ওই, ঠিক আছে। তারপরে এখন সত্যতা প্রতিপাদন লিপি, মানে সরকারি চাকরির প্রার্থী সঠিক পরিচয় যাচাইয়ের জন্য কোনো সত্যতা প্রতিপাদন লিপি সহকারী সাব ইন্সপেক্টর নিচে নয়। এই সত্যতা প্রতিপাদন লিপি বা ভেরিফিকেশন সর্বনিম্ন কোন অফিসার করবে? এএসআই করবে। সর্বনিম্ন কে করবে? এএসআই করবে। তাহলে সর্বনিম্ন ভেরিফিকেশনের দায়িত্ব কে করবে? এএসআই করবে। সরকারি চাকরি যদি হয় যোগদান করবেন, তার পূর্বে বা পরে এএসআই তার ভেরিফিকেশন রিপোর্ট করবে, সত্যতা প্রতিপাদন দেখবে। এই সত্যতা প্রতিপাদন দেখবে সংশ্লিষ্ট সংরক্ষিত কর্মসূচি তালিকার নথি রাখবেন। তাহলে এই যে ভেরিফিকেশন রিপোর্ট করবেন, ভেরিফিকেশন রিপোর্ট দেখতে গেলে ওই থানার কোন কোন রেজিস্টার দেখতে হয়, কোন তালিকাটা তিনি দেখবেন। এমসিকিউ দামি, এটা কিন্তু সবারই দেখছে, এটা কিন্তু আমাদের ভিলেজ ক্রাইম নোটবুক দেখছে। এছাড়াও কর্মসূচি তালিকার নথি, আপনারা জানেন পুলিশ আইনে আমরা পড়ছি, এই গুরুদণ্ডের ভিতরে আছে লোকে একটা আছে লোকে চাকরি থেকে অপসরণ। চাকরি থেকে অপসরণ যে ব্যক্তি হয় সে কিন্তু আর চাকরিতে যোগদান করতে পারে না। তাহলে কি ওই ওই যে চাকরি চলে যায় সরকারি চাকরি, তিনি চাকরি থেকে অপসারণ করা হয়, ওই ব্যক্তির স্ব থানায় একটা চিঠি প্রেরণ করা হয়। ওই চিঠিতে ওই থানা এলাকায় যা তার যা কর্মসূচি তালিকার নথি থাকে থানায়, সেই নথিতে তার নাম উল্লেখ থাকে। এই যখন আপনি ভেরিফিকেশন করতে যাবেন এই এই তালিকার নথি দেখবেন, কর্মসূচিত তালিকার নথি। কোন নথি দেখবেন? কর্মসূচিত তালিকার নথি দেখবেন। ওই নেতৃত্বে যদি কর্মচ্যুত সেই ব্যক্তি হয় তাহলে তার নামে কি ভালো রিপোর্ট দেওয়া যাবে? লিখে দেবেন সে অন্য চাকরিতে কর্মচ্যুত হয়েছে, অর্থাৎ তার জন্য সরকারি চাকরি আর না। আর যদি তার নামে মামলা মোকদ্দমা এগুলো না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ সে সুস্থভাবে আমার আপনার মতোই চাকরি করতে পারবে। এরপরে চলে আসেন আপনাদের জন্য মামলা রুজুকরণ। 213 মামলা রুজুকরণ পুলিশ আইনের 24, মামলা রুজুকরণ পুলিশ আইনের 24। পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে অফিসারকে অবহিত করবেন, অপরাধের প্রতি সমধরণ খারাপ তল্লাশ এবং মামলার জন্য তিনি কার্যক্রম করবেন। 24 আর হলো 213 পুলিশ আইনের 24 আর 213 সেম সেম জিনিস, এনে মাথা কামানোর কিছু নেই, এমসিকিউ নাই, কিন্তু এটা মনে রাখবেন। এখন আসেন আপনাদের সামনে পড়া হলো 215 দুশ্চরিত লোকদের সম্পর্কে জ্ঞান হওয়ার জন্য কনস্টেবল পার্শ্ববর্তী জেলায় প্রেরণ। এগুলো আপনারা এমসিকিউ বলবেন। আর আর এই যে এই 215 পড়ার মধ্যে দিয়েই মানে শেষ করি, কারণ সময় 45 মিনিট হয়েছে। দুশ্চরিত্র লোক সম্পর্কে জ্ঞান মানে খারাপ চরিত্রের লোক দেশ সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য কনস্টেবল এক জেলার থেকে আরেক জেলা পার্শ্ববর্তী থানায় প্রেরণ করতে পারে। এই যে বিধিবিধান আছে এখনো চলমান প্রক্রিয়ার একটা অংশ। তাহলে আসেন কিভাবে প্রেরণ করে আলোচনা করি। এমসিকিউ এটা আপনারা সুসু মুখস্থ করে লাগবে, খালি শুনবেন, আমি বলবো, কয়েকবার করে বললি ইনশাল্লাহ আপনাদের এমসিকিউ হয়ে যাবে বলে আমি মনে করি। 215 পার্শ্ববর্তী থানার দুশ্চরিত লোক সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান অর্জনের জন্য পুলিশ সুপার তার প্রত্যেকটি সীমান্তবর্তী থানায় একজন করে কনস্টেবল, পার্শ্ববর্তী জেলার প্রত্যেকটি সীমান্তবর্তী থানা ওই থানার জন্য একজন কনস্টেবল বিনিময় করবেন। কি করবেন? তাহলে একজন পুলিশ সুপার
পার্শ্ববর্তী থানা, মানে আপনি যেখানে চাকরি করেন তার পাশের জেলা অবশ্যই আছে, ওই জেলার থানার সাথে একজন কনস্টেবল বিনিময় করবেন। কারণ ওই লোক অপরাধীরা ওই পাশে অপরাধ করে আমাদের পাশে চলে আসে, এই পাশের জন্য ওই পাশে যায়। এইগুলো রোধ করার জন্যই আমাদের কি নিয়ম, এই একজন পুলিশ সুপার কি করেন, একটা কনস্টেবলকে পার্শ্ববর্তী থানায় পাঠায়। ওই পার্শ্ববর্তী থানায় কি ধরনের অসৎ চরিত্রের লোক, দুশ্চরিত্রের লোক অন্যায় অপরাধ করে ওই বিষয়ে ও সম্মুখ ধারণা নেয়, ওই বিষয়ে ওই সম্মুখ একটা ধারণা নেয়। এবং এই যে পুলিশ সুপার প্রেরণ করলো বা বিনিময় করলো, ওইখান থেকে একজন আসবে বা এইখান থেকে একজন যাবে, এই যে বিনিময় করলো, এই বিনিময়ের সময়কাল কত, এমসিকিউ। এই যে বিনিময়ের সময় কয় 6 মাসের বেশি নয় 3 মাসের কম নয়। এই যে কনস্টেবল আপনি আমাদের পুলিশ সুপার প্রেরণ করলে পার্শ্ববর্তী থানায়, এই কনস্টেবলের মেয়াদকাল হলো সর্বোচ্চ 6 মাস ওই পার্শ্ববর্তী থানায় থাকবে এবং সর্বনিম্ন 3 মাস। তাহলে সর্বোচ্চ 6 মাস, সর্বনিম্ন 3 মাস। এমসিকিউ, এই কনস্টেবল যখন কে প্রেরণ করবেন পার্শ্ববর্তী থানায় দুশ্চরিত্রের লোকের সংবাদ সম্পর্কে তথ্য সংগ্রহ বা চেনার জন্য কাকে প্রেরণ করবেন, কনস্টেবলকে প্রেরণ করবেন। কি বিষয়ে প্রেরণ করবেন, অসৎ চরিত্রের ব্যক্তি বা দুশ্চরিত্রের লোকদের জানার জন্য এই পুলিশ সুপার পার্শ্ববর্তী থানায় প্রেরণ করবেন। কি প্রেরণ করবেন, কনস্টেবল প্রেরণ করবেন। কতদিন সময়ের জন্য প্রেরণ করবেন, সর্বোচ্চ 6 মাস, সর্বনিম্ন 3 মাস। সর্বোচ্চ 6 মাস, সর্বনিম্ন 3 মাসের জন্য প্রেরণ করবেন। এরপরে এই কনস্টেবল কি করবেন, এখন দেখেন পরবর্তী ধাপে কি করছেন, এই কনস্টেবলের বেতন পোশাক ব্যতীত, এই কনস্টেবলের বেতন পোশাক যে জেলার পুলিশ সুপার সেই জেলার পুলিশ সুপারই বহন করবে। তাহলে যে জেলার পুলিশ সুপার সেই জেলার তাকে কি বহন করা লাগবে, বেতন এবং পোশাক পরিচ্ছেদ। বেতন এবং পোশাক ব্যতীত এই বেতন আর পোশাক দেবে এই জেলার কনস্টেবল, মানে পুলিশ সুপার যে জেলায় দায়িত্ব। আর বাকি সুযোগ অন্যান্য ব্যাপারে যে জেলায় প্রেরণ করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, তাকে সুযোগ সুবিধা তারাই ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ন্ত্রণাধীন কাজ করবেন। তাহলে যে থানার চলে গেছেন ওই কনস্টেবলের জন্য বেতন এবং পোশাক দেবে যে জেলায় তিনি চাকরি করতেন পুলিশ সুপার, সেই জেলার থেকে তিনি পাবেন। কিন্তু অন্যান্য যে কার্যক্রম সুযোগ সুবিধা যাই কিছু আছে যে থানায় প্রেরণ করছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরই করবেন, নিয়ন্ত্রণাধীন কাজ করবেন এবং তিনি সুযোগ সুবিধা যা আছে সরকারের থেকে সেগুলো দেবেন। এরপরে কি করেন, এই কনস্টেবল যে থানায় পাঠানো হয়েছে সেই থানা হইতে নিজ জেলায় প্রত্যাবনের পূর্বে, মানে কনস্টেবল খেয়াল করেন, কনস্টেবল যখন যে থানায় পাঠাইছিল ওই থানার থেকে উনি আবার নিজ জেলায় ফেরত আসবে। নিজ থানায় ফেরত আসার পূর্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মর্মে একটি প্রত্যয়নপত্র দেবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তার নিকট একটা প্রত্যয়নপত্র দেবেন। কি দেবেন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই যে থানায় কনস্টেবলকে প্রেরণ করা আছে তার নিকট কি দেবেন, একটা প্রত্যয়নপত্র দেবেন। একটা কি দেবেন, প্রত্যয়নপত্র দেবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি দেবেন, টাকা দেবেন, স্বর্ণ দেবেন, পদোন্নতি দেবেন, না একটা প্রত্যয়নপত্র দেবেন, একটা প্রত্যয়নপত্র দেবেন। মনে রাখবেন, একটা প্রত্যয়নপত্র দেবেন। কাকে দেবেন, যে কনস্টেবলকে প্রেরণ করা হয়েছিল ওই কনস্টেবলকে একটা প্রত্যয়নপত্র দেবেন। এরপরে কি করবেন, ওই কনস্টেবল উক্ত থানার নজরদারে দুশ্চরিত্রের লোকদের তিনি চেনে এবং তিনি শনাক্ত করতে পারবেন। ওই প্রত্যয়নপত্রে কি লেখা থাকবে, তিনি ওই দুশ্চরিত্রের লোকদের চেনে এবং ওই দুশ্চরিত্রের লোকদের শনাক্ত করতে পারবে। তাহলে এই কনস্টেবল যে পাঠাইছিল এই পাঠানোর পরে কি কি উপকার হয়েছে, কনস্টেবল ওই দুশ্চরিত্র লোকদের চেনেছে এবং তাকে শনাক্ত করতে পারছে। 215 একজন কনস্টেবল পার্শ্ববর্তী থানায় পুলিশ সুপার পাঠাবে। এই কি জন্য পাঠাবে, ওই এই দুশ্চরিত্রের লোকদের সম্পর্কে জানার জন্য। কতদিন সময়ের জন্য পাঠাবেন, 6 মাস, সর্বোচ্চ সর্বনিম্ন 3 মাস। এবং কি কাজের জন্য পাঠাচ্ছে, দুশ্চরিত্রের লোকদের তথ্য সংগ্রহ করার জন্য। এবং এই কনস্টেবল যে অন্য থানায় চলে গেল, তাহলে যে থানায় যে জেলায় তিনি কর্মরত এই জেলাতে তিনি কি কি সুযোগ পাবেন, তিনি বেতন পাবেন এবং পোশাক পাবেন। এবং যে থানায় তিনি নিয়োজিত করলেন ওই থানার অন্যান্য সুযোগ সুবিধা তিনি পাবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণে তিনি থাকবেন। যে থানায় তারা পাঠাইছে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণে তিনি কার নিয়ন্ত্রণে থাকবেন, অপর যখন কোনো কনস্টেবলকে অপর থানার দুশ্চরিত্র সম্পর্কে তথ্য দেওয়া আনার জন্য প্রেরণ করা হলো তিনি কার নিয়ন্ত্রণে থাকবেন, থানার অফিসার ইনচার্জের নিয়ন্ত্রণে, তারপরে সার্কেলের নিয়ন্ত্রণে, পুলিশ সুপারের নিয়ন্ত্রণে, সবার নিয়ন্ত্রণে না, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণেই থাকবেন। এবং তিনি যখন থানার থেকে ফেরত আসবেন তাকে যেন পুনরায় নিজ জেলায় ফেরত আনা হবে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিকট কি প্রদান করবেন, টাকা দেবেন, স্বর্ণ দেবেন, রিওয়ার্ড দেবেন,
না প্রত্যয়নপত্র দেবেন? প্রত্যয়নপত্র দেবেন। প্রত্যয়নপত্রে তিনি কি বিষয়ে লিপিবদ্ধ করে দেবেন? প্রত্যয়নপত্রে তিনি কি বিষয়ে লিপিবদ্ধ করেন? তার কাজ কাম ভালো, তার চেহারা খুবই সুন্দর, তার কর্মদক্ষতা অনেক ভালো, না তিনি দুশ্চরিত্রের লোক চেনেন এবং শনাক্ত করতে পারেন? তিনি দুশ্চরিত্রের লোক চেনেন এবং শনাক্ত করতে পারেন। আসসালামু আলাইকুম।